আমরা সে সময় বুঝি নাই, আমাদের গাইডলাইন দিতে পারে নাই, আমাদের পরামর্শ দিতে পারে নাই, আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, ছাত্রদের বাবা মায়ের আন্দোলন, ছাত্রদের ভাই বোনের আন্দোলন, ছাত্রদের অভিভাবকদের আন্দোলন। সবাই আপনাদের পাশে আছে। 18 সাল ছিল, আপনারা জানেন, আমাদের ছাত্রদের 18 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময় উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা কর্মচারীরা। আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন, আপনারা আন্দোলন করছেন যৌক্তিক, কিন্তু এটা সরকারের বিদায়ী বছর। আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি। কাজেই এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তারা সব একবার হুমকি দিয়েছেন। কিন্তু তখন আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসি নাই, ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন, তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল। বলছিল যে 1 মাসের মধ্যে এটার সমাধান হবে, হয় নাই। এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না। তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হয়েছিল। তো কাজে আজকের আন্দোলন হচ্ছে, এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে, বিরোধীরা ভর করছে, তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে। দেখেন ছাত্ররা, আমি জানি এই ছাত্রদেরকে, এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের আওয়াজ তুলো, এই তরুণদের মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজনীতিকরণ করা হয়েছে, দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন, এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে। এদের মগজে ভোট, নির্বাচন, গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না। তারা এই কোটা দাবি তুলেছে, সরকার মেনে নিলে সরে যাবে। তো আমরা বলছি যে সরকার মেনে নিক। তার সরকার কেন মেনে নিচ্ছে না? বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন 4 দিনের জন্য, যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তাহলে আপনি দ্বিচারিতা কেন করছেন? আপনি কোন মুখে দুই কথা বলছেন, যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন, আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে, বিসিএস দিয়েছে? এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান, বলা চলে সিনিয়র পলিটিশিয়ান। এই রকমের বোগাস কথাবার্তা বলে, এই রকমের মিথ্যাচার কথাবার্তা বলে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের 31 জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি। একেবারে ডাহা মিথ্যা কথা। আমি পরীক্ষাই দেইনি। আমাদের আন্দোলনের অন্যতম নেতা যারা ছিল, রাশেদ, মামুন, ফারুক, কেউ আমরা বিসিএস পরীক্ষাই দেইনি। কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না, শুধুমাত্র এই কোটার সংস্কার করে তো হবে না। এই যে আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই আন্দোলনের মধ্যেই দেখেন কোটা নিয়ে আমরা আন্দোলন করছি। কোটা সংস্কার হলে তো কিছু চাকরির জন্য পদ খুলবে, বা এই 30টা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটার জন্য এখন পিএসসি ড্রাইভার আরো বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। তো কোটাও যদি যায়, এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে, তাহলে মেধাবীরা চাকরি পাবে, তাদের মূল্যায়নটা কোথায়? সরকারি চাকরিতে 20 লক্ষ পদ আছে, 4.5 লক্ষ পদ খালি আছে। এই 4.5 লক্ষতে 1 মাসের মধ্যে নিয়োগ দিলে আপনারা 4.5 লক্ষ চাকরি পাবেন। এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় 42 লক্ষ উচ্চশিক্ষিত তরুণ, সবার কি কর্মসংস্থান হবে? তো আমি আমার তরুণ বন্ধুদেরকে এটাই বলবো, আমরা সে সময় বুঝি নাই, আমাদের গাইডলাইন দিতে পারে নাই, আমাদের পরামর্শ দিতে পারে নাই, আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, ছাত্রদের বাবা মায়ের আন্দোলন, ছাত্রদের ভাই বোনের আন্দোলন, ছাত্রদের অভিভাবকদের আন্দোলন। সবাই আপনাদের পাশে আছে। শুধু কোটা না, এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান, একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য, এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে, কথা বলতে হবে। এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না। সেটা হচ্ছে দেশ ডুবাও এবং মানুষ মারো। এবং আপনারা দেখছেন যে আজকে বন্যায় দেশ ডুবে যাচ্ছে, মানুষ দারিদ্র্যের কাছাঘাতে তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছে, এবং তিনি এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই।
আজকে সকালে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমরা ফজর নামাজ পড়ে সাধারণত মসজিদের পাশে কিছু সবজি দোকান থাকে, সবাই সেখানে দাঁড়িয়ে থেকে সবজি কেনে আর গল্প করে। একজন এক্স গভর্নমেন্ট অফিসিয়াল, উনি দেখলাম খুব উত্তেজিত। তো কাছে গিয়ে জানতে পারলাম যে উনি যখন মরিচের কেজি জিজ্ঞেস করলেন, তখন মরিচ বিক্রেতা বললো যে মরিচের কেজি 320 টাকা, কাঁচা মরিচ। আমি জানি না আপনারা কেউ কাঁচা মরিচ কিনেছেন কিনা। আমি নিজেও একটু অবাক হলাম যে 320 টাকা কাঁচা মরিচের কেজি। সবাই যখন উত্তেজিত তখন আমি একটু সেখানে ভিন্ন রকম রোল নিলাম। আমি বললাম যেটা তো কমই আছে, কাঁচা মরিচের কেজি তো 3000 টাকা হওয়ার কথা। আমার এই কথা শোনার পরে তো তারা আরো একটু ইয়ে হলেন যে আমি এই ধরনের কথা বলছি। তখন আমি বললাম যে মানুষের আয় যেভাবে বেড়েছে, কাঁচা মরিচের কেজি 3000 টাকা হওয়া হয়তো উচিত। তারপরে তো আমি দেখলাম আমার দিকে সবাই কটমট করে তাকালো। আমি বললাম দেখেন, একজন ড্রাইভার আবেদ আলী আয় কতই না বেড়েছে, আমাদের বেনজির সাহেবের বেনজির ভাবে আয় বেড়েছে। সুতরাং এই দেশটা তো কিংডম অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকদের রাষ্ট্র। এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাষ্ট্র। সেজন্যই তারা এখানে কোটা কায়েম করতে চায়। এবং আমরা আজকে যে কোটা আন্দোলন করছি, আমাদের সমাজে এই কোটা, আওয়ামী কোটা চলে আসছে আজকে 15-20 বছর ধরে। আওয়ামী কোটার কারণে আজকে বাজার পর্যন্ত আওয়ামী কোটা হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদের 3000 টাকার কেজি কাঁচামরিচ কিনতেও কোনো অসুবিধা নাই। প্রিয় বন্ধুগণ, 1974 সালে বাংলাদেশে একটা খনি আবিষ্কার হয়েছিল, জানেন আপনারা? মান্না ভাই বলবে যে আমি জানি না, তুমি কিভাবে জানো? মান্না ভাই খুব ভালো জানেন। সেই খনির নাম হচ্ছে চোরের খনি। এবং সেই খনিটা আবিষ্কার করেছিলেন কে? ওই নামটা বলা যাবে না। ওই খনির প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক যিনি, ওনার নাম বলতে খুব সাবধানে বলতে হবে, কারণ আছে। কারণ হচ্ছে মান্না ভাই বা ওনাদের সিনিয়ররা বা সাইফুল হক ভাইরা বা আরো যারা আছেন এখানে সিনিয়র, ওনারা ওনাকে একটা খেতাব দিয়েছিলেন যার নাম হচ্ছে বঙ্গবন্ধু। আবার উনি বাকশালও প্রতিষ্ঠা করেছিলেন। এখন আপনি যদি ওনাকে বঙ্গবন্ধু ডাকেন, তাহলে দেশের একটা বিরাট অংশ আপনার উপর ক্ষুব্ধ হবে। আবার আপনি যখন ওনাকে বাকশালের প্রতিষ্ঠাতা বলবেন, আওয়ামী লীগের লোকদের চেহারা, চোখ টোক খুব কাচুমাচু হয়ে যায়। তো সেজন্য আমি বলি, উনি বাকশাল বন্ধু শেখ মুজিবুর রহমান। উনি একটা খনি আবিষ্কার করেছিলেন এবং সেই খনির লজ্জায় উনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের নাম বদল করে আওয়ামী লীগ দলটাকেই বাতিল করে দিয়ে উনি বাকশাল কায়েম করেছিলেন। এবং বাকশাল কায়েমের পরপর পরিস্থিতি এমন হয়েছে, আবার পাল্টা নকশাল আন্দোলন শুরু হয়েছে। ওই যে বললাম না, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আর দেশ ডুবাও আর মানুষ বাড়াও। বাংলাদেশে যেই বাকশালী শাসনের প্রতিক্রিয়া স্বরূপে যে নকশাল আন্দোলন শুরু হয়েছে, তারই প্রতিক্রিয়ায় 15ই আগস্টের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যদিও কেউ এইভাবে বিষয়টাকে দেখে না। তো শেখ হাসিনা কি করলেন? উনি আবার আওয়ামী লীগে ফিরে গেলেন। ফলে এখন আমাদের দেশে একটা দুইটা খনি না, অজস্র খনি আবিষ্কার হয়েছে। আপনি যে মন্ত্রণালয়ে যাবেন, পুলিশে যাবেন, সেনাবাহিনীতে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, সেখানে একটা খনি আবিষ্কার হচ্ছে। কোনো আবিষ্কারের নাম বেনজির, কোনো আবিষ্কারের নাম মতিউর, কোনো খনির নাম ফয়সাল, হ্যাঁ, কোনো খনির নাম হচ্ছে কালকে কি আবেদ আলী। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এই দেশটা আমরা ক্রমান্বয়ে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই ভারতের সাথে যে চুক্তিটা করা হয়েছে, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং করে যাব। ইন্ডিয়ান বন্ধুরা বা ইন্ডিয়ান বন্ধুদের সাথে যাদের খুব খাতির, তারা বলেন যে গঙ্গা চুক্তি তো নবায়ন হওয়ার কোনো সমস্যা নাই,
তিস্তা চুক্তিও ইন্ডিয়া করতে আগ্রহী, তারা তো পারছে না শুধু মমতার কারণে, কারণ পশ্চিমবঙ্গ সরকার এখানে বাধা দিচ্ছে। তো ভাই, গঙ্গা চুক্তি করতে মমতার পারমিশন লাগে, রেল ট্রানজিট চুক্তি করতে কেন বেগম খালেদা জিয়া বা মাহমুদুর রহমান মান্না বা কমরেড সাহেবুল হকের অনুমতি লাগে না? কেন বাংলাদেশের উপর দিয়ে আপনি ট্রানজিটের নামে একটা মিথ্যা প্রতারণা করে রেল করিডোর দেওয়ার যখন আপনি চেষ্টা করেন, তখন কেন রেল যে সমস্ত জেলার উপর দিয়ে যাবে সেই সমস্ত জেলার লোকদের অনুমতি লাগে না? কারণ এই চুক্তি বাংলাদেশের জনগণের সাথে হচ্ছে না, এই চুক্তি হচ্ছে ভারতের এই তাবেদার সরকারের সাথে অনলি শেখ হাসিনার চুক্তি। সেজন্য এটার জন্য কোনো পার্লামেন্ট লাগে না, এটার জন্য কোনো জেলার কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো অনুমতি বা ডায়ালগের করার প্রয়োজন হয় না। এবং শেখ হাসিনা যে চুক্তি করেন সেটা উনি গোপন রাখেন এবং গোপনেই এই চুক্তি সারেন। প্রিয় বন্ধুগণ, রাজপথে ছাত্ররা আজকে আন্দোলন করছে। আমরা বলছি এখন আমাদের 3টা দাবি আর একটা মৌলিক দাবি আর 3টা এখন রাজপথের দাবি। একটা মৌলিক দাবি হচ্ছে এই ডামি সরকার, ডামি পার্লামেন্টকে চলে যেতে হবে, এদেরকে আমরা স্বীকৃতি দিব না। বাংলাদেশের মানুষের যতক্ষণ পর্যন্ত শরীরে নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা বলবো এটা একটা ডামি পার্লামেন্ট, এটা জনপ্রত্যাখ্যাত একটা জনমানুষের বিরুদ্ধে একটা শত্রু সরকার। 2 নম্বর হচ্ছে আজকে যে অবৈধ অন্যায় রেল ট্রানজিটের নামে এবং আরো পাশাপাশি আপনার স্যাটেলাইট চুক্তি, সামরিক চুক্তি আর অন্যান্য যে সমস্ত চুক্তি করা হয়েছে, এই সমস্ত চুক্তি আমরা মানি না। এই সমস্ত চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই চুক্তির বাতিলের জন্য আজ হোক কাল হোক সবাই মিলে আমরা রাজপথে আসবো। আমরা এইভাবে ঘরে বসে আলাদা আলাদা সমাবেশ করবো না, একসাথে করবো ইনশাআল্লাহ, সময় আসতেছে। দ্বিতীয় হচ্ছে কোটার নামে আজকে যে বৈষম্য চালু করা হচ্ছে, আমি আগেও বলেছি আজকেও বলছি, যদি পাকিস্তানি ওই বৈষম্যমূলক কোটা বাংলাদেশে ফিরে আসে তাহলে আবার 69 এবং 71 ফিরে আসবে। এবং 71-এর যে যুদ্ধ আমরা করতে পারি নাই আমরা ছোটরা, ইনশাআল্লাহ এবার আমরা সামনের কাতারে থেকে যুদ্ধ করবো, এই কথা জানিয়ে দিলাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, সর্বশেষ দাবি হচ্ছে এই সমস্ত লুটেরা চোর বাটপারদেরকে ধরতে হবে এবং এদের কাছ থেকে আদায়কৃত অর্থ উদ্ধার করে আমার দেশের গরিব মেহনতি মানুষের কাছে বিলিয়ে দিতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আজকের এই অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।